ইতিপূর্বে আমরা শিখেছিলাম কম্পোনেন্ট সম্পর্কে, কোন কম্পোনেন্টের কী কাজ এবং কোনটা কিভাবে মাপতে হয়। এখন আমরা শিখব ব্লক ডায়াগ্রাম সম্পর্কে। ব্লক ডায়াগ্রাম শেখাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ হচ্ছে যখন আমরা আইসি লেভেলের কাজ করব অথবা যখন আমরা একটা ফোনের মাদারবোর্ডের বিভিন্ন রকম প্রবলেম সমাধান করব, তখন কিন্তু একটা মাদারবোর্ডের মধ্যে কোন লাইনটা কিভাবে কাজ করে, পাওয়ার আইসি থেকে লাইন কোথায় যায়, 2G আইসি কীভাবে কাজ করে, 4G আইসি কীভাবে কাজ করে, ওয়াইফাই আইসি কার কাছ থেকে ভোল্টেজ নেয়, এভরিথিং এই A to Z বিষয়গুলো কিন্তু আপনার জানতে হবে। তাহলে প্রত্যেকটা সেকশন যখন আপনি বুঝতে পারবেন, একটা ফোনের যে কোনো প্রবলেম হলে আপনি ইজিলি তখন ফাইন্ড আউট করতে পারবেন, আপনার জন্য মোবাইল সার্ভিসিংয়ের অ্যাডভান্স কাজগুলো সহজ হয়ে যাবে। সো তাহলে আমরা শুরু করি। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ব্যাটারি কানেক্টর। ব্যাটারি সাধারণত এক সাইডে থাকে গ্রাউন্ড এবং আরেক সাইডে থাকে ভিভেট লাইন, মানে এক সাইডে নেগেটিভ লাইন আরেক সাইডে পজিটিভ লাইন, মাঝখানে আরও দুইটা লাইন আছে এবং উপরে দুইটা লাইন আছে। সো এখানে দুইটা লাইন থাকে, হচ্ছে একটা থার্মাল আর একটা হচ্ছে আইডি লাইন। অর্থাৎ এই দুইটা লাইন হচ্ছে বিএসআই লাইন, যেগুলো সাধারণত আমাদের ফোনে কতটুকু চার্জ আছে, কতটুকু চার্জ কমবে বাড়বে, এই চার্জিংয়ের যে সিগন্যালটা আছে এই সিগন্যালটা ইন্ডিকেট করে। বাই দ্য ওয়ে, এই ব্যাপারে আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে জানবো। সো এখানে ভিভেট যে লাইনটা, এটা হচ্ছে আমাদের ব্যাটারির পজিটিভ লাইন। সাধারণত এই লাইনটা চলার জন্য 3.7 ভোল্টেজ দরকার হয়। একটি ব্যাটারির মধ্যে ফুল চার্জ যখন আপনি করবেন তখন ব্যাটারির মধ্যে 4.2 ভোল্ট পর্যন্ত পাবেন। যখন আস্তে আস্তে ব্যাটারিটা চার্জ কমতে থাকবে, মিনিমাম 3.7 ভোল্টে কিন্তু ফোন চলবে। 3.7-এর নিচে যদি যখন চলে যাবে তখন কিন্তু আপনার ফোন প্রপারলি ভোল্টেজ পাবে না এবং ফোন কিন্তু চলবে না। তখন অবশ্যই একটা ফোন চালু করার জন্য 3.7 ভোল্ট প্রয়োজন। সো এই 3.7 ভোল্টটা চলে গেছে চার্জিং আইসিতে। এখন আমরা জানি চার্জিং আইসির কাজ হচ্ছে চার্জিং কন্ট্রোল করা, বাট পাশাপাশি চার্জিং এসির আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে ভিপিএইচ সাপ্লাই করা। ভিপিএইচ সাপ্লাই করা বলতে কি বোঝায়? সাধারণত ভিভেট লাইনটা হচ্ছে, মনে করেন এটা পদ্মা নদীর পানি, এবং এই পদ্মা নদীর পানিটাকে যদি কেউ আপনাকে ফিল্টার করে দিত তাহলে বিষয়টা কেমন হতো? ঠিক তেমনই এখানে চার্জিং এসি এই পদ্মা নদীর পানিকে ফিল্টার করে সে মাম পানিতে পরিণত করে। এখন আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, আপনি পদ্মা নদীর পানি যদি ডাইরেক্ট খান তাহলে কি আপনার অসুখ বেশি হবে, নাকি আপনি মাম পানি বেশি খাইলে আপনার অসুখ বেশি হবে? মানে আপনি যদি পানিটা ফুটিয়ে অথবা পিউরিফাই করে যদি না খান তাহলে কিন্তু আপনার অসুখ বিসুখ বেশি হবে। আর যদি পানিটা আপনি ফুটিয়ে বিশুদ্ধ করে পিউরিফাই করে যখন আপনি খাবেন তখন কিন্তু আপনার তেমন একটা ক্ষতি হবে না। সো এখানে ভিভেট লাইনটাকে পিউরিফাই করে এবং এখান থেকে কিছুটা এম্পিয়ার বাড়িয়ে তারপর হচ্ছে একটা ভোল্টেজ তৈরি হয়, যেটার নাম হচ্ছে ভিপিএস লাইন। ভিপিএস লাইন তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, নাম্বার 1, যখন এই ভিপিএস লাইনে কোনো ধরনের প্রবলেম হবে তখন চার্জিং এসি ভিভেট থেকে ভিপিএস লাইনে আর কোনো ভোল্টেজ দিবে না, অর্থাৎ একটা প্রোটেকশন দিবে। নাম্বার 2 হচ্ছে, যখন আপনি ফোনটা অতিরিক্ত ইউজ করবেন, যেমন আমাদের অনেক কাস্টমার আছে যারা ইমো ইউজ করে। ইমো দেখা গেল স্বামী বিদেশ, ভিডিও কল দিছে, তো সেখানে দেখা গেল ভিডিওর মধ্যে আপনার ক্যামেরা, মাইক্রোফোন, সাউন্ড, সিম, ডাটার লাইন অ্যাটসেট্রা, একটা ফোনের যত ফাংশন আছে মোটামুটি সব ফাংশনই কিন্তু কাজ করে, এবং তখন কিন্তু আমাদের ফোনটা একটু ওভারলোড হয়, মানে ফোনটা কিন্তু একটু বেশি চার্জ খায় বা বেশি পরিমাণ লোড পড়ে যায় ফোনের উপর। তখন কিন্তু আমাদের সিপিইউটা স্বাভাবিক চালানোর ক্ষেত্রে যেই গরমটা হয়, ভিডিও কল দিলে কিন্তু তার চাইতে অনেক গুণে বেশি গরম হবে। তো যখন আমাদের ভিপিএস লাইনে অতিরিক্ত এম্পিয়ার প্রয়োজন হয়, লোড যখন দেখে যে লোড নিতে পারতেছে না, তখন সে চার্জিং আইসি কী করে, এই ভিভেট লাইন থেকে যেই ভোল্টেজ এবং এম্পিয়ারটা দিবে সেটাকে একটু বাড়িয়ে দেয়, যার কারণে মাঝে মাঝে ব্যাকআপ হিসেবে লোড কম থাকলেও কিন্তু সুন্দরভাবে কাজ করে। নাম্বার 3 হচ্ছে পিউরিফাই করা। ভিভেট লাইনটাকে একটু পিউরিফাই করে যখন ভিপিএস লাইনে কনভার্ট করা হয় তখন এটা ফোনের জন্য খুব ভালো, এবং বর্তমানে যত ধরনের ফোন আছে, অ্যান্ড্রয়েড হোক আর আইফোন হোক, সবগুলো কিন্তু এই সেম সিস্টেম, ভিপিএস লাইন সাপ্লাই হয়ে তারপর সব জায়গায় কাজ করে। ভিভেট লাইনটা কিন্তু ডাইরেক্টলি কাজ করে না। সহজ কথায়, আপনি আপনার বাসার সাপ্লাই পানি খান না, আপনি হচ্ছে সাপ্লাই পানিটাকে ফুটিয়ে বা পিউরিফাই করে ভিপিএস তৈরি করে খান। ওকে, সো ভিপিএস লাইনটা হচ্ছে আমাদের একটা প্রধান ভোল্টেজ। এই প্রধান ভোল্টেজটা প্রয়োজন হবে যেখানে বেশি বেশি পরিমাণ ভোল্টেজ প্রয়োজন হবে, যেমন গ্রাফিক আইসি। গ্রাফিক আইসির কাজ হচ্ছে দুইটা 5 ভোল্ট সাপ্লাই করা ডিসপ্লের কাছে। সো যেহেতু দুইটা 5 ভোল্ট 5 ভোল্ট 10 ভোল্ট সে সাপ্লাই তৈরি করে, 10 ভোল্ট সাপ্লাই করার জন্য তার অবশ্যই একটা সোর্স দরকার। সো সোর্স হিসেবে সে ভিপিএস লাইনকে ব্যবহার করে ভোল্টেজ প্রোভাইড করে। লাইটিং এসি, একটি ফোনের ডিসপ্লেতে যে লাইট চলে,
এই লাইট চলার জন্য প্রায় 40 ভোল্ট, 30 ভোল্ট, 35 ভোল্ট এমন ভোল্টেজ প্রয়োজন হয়। সো আমাদের ব্যাটারির মধ্যে কিন্তু 3.7 ভোল্ট আছে। এখানে যদি লাইটিং আইসি বেশি পরিমাণ ভোল্টেজ উৎপন্ন করতে যায়, অবশ্যই তার তো একটা সোর্স লাগবে। সো সোর্স হিসেবে এখানে ভিপিএস লাইনকে বেছে নেওয়া হয়েছে। তারপর আছে এখানে চার্জিং আইসি। তারপর এখানে আছে সাউন্ড আইসি। সাউন্ড আইসির কাজ হচ্ছে সাউন্ডকে বুস্ট করা বা সাউন্ডকে বাড়িয়ে দেওয়া। তো যেহেতু সাউন্ডকে বাড়িয়ে দিবে তার তো একটা শক্তি প্রয়োজন। সো এখানে সে ভিপিএস লাইন সোর্স হিসাবে নিয়ে কাজ করে। তারপর রয়েছে ওয়াইফাই আইসি। আমাদের বাসায় যেই ওয়াইফাই রাউটার আছে, রাউটারে কিন্তু প্রায় 12 ভোল্টের একটা চার্জার প্রয়োজন হয় চলার জন্য। বাট এখানে একটা ওয়াইফাই আইসি আছে, যে আইসিটা চলার জন্য ভিপিএস লাইন ব্যবহৃত হয়ে থাকে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্যাপাসিটর রয়েছে প্রোটেকশন দেওয়ার জন্য, যারা হচ্ছে অলওয়েজ প্রোটেকশন দিবে, ফিল্টার করবে। যদি কোনো আইসির কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সে নিজেই শর্ট হয়ে আইসিকে বাঁচিয়ে দিবে। ওকে, তারপর পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে 2G আইসি এবং 4G আইসি। যেহেতু 2G এবং 4G আইসির কাজ হচ্ছে 2G এবং 4G ফ্রিকোয়েন্সি বুস্ট করা, অর্থাৎ নর্মাল ফ্রিকোয়েন্সিকে সে 2G এবং 4Gতে বুস্ট করে দেয়। সো এই যে বুস্ট করে দেয়, বুস্ট করার জন্য তার তো একটা শক্তি দরকার। সে ভিপিএস লাইন থেকে শক্তি নিয়ে কাজ করে। মাঝে মাঝে দেখা যায় ভিভেট লাইন থেকেও শক্তি নিয়ে কাজ করে। যাই হোক, এটা আমরা বিস্তারিত পরে বুঝবো ইনশাল্লাহ। এখানে সবচাইতে মেইন বিষয়টা হচ্ছে পাওয়ার আইসি। দেখেন, পাওয়ার আইসির কাজ হচ্ছে খুচরা ভোল্টেজ সাপ্লাই করা। আপনি একটা মুদি দোকান যদি খুচরা দোকানে যান, আপনি কিন্তু 1 পিস 2 পিস যে কোনো একটা প্রোডাক্ট কিনতে পারবেন। বাট আপনি যদি পাইকারি দোকানে যান, তখন কিন্তু আপনার একসাথে বেশি করে কিনতে হবে। আপনি একটা শ্যাম্পু কিনবেন, আপনাকে দিবেন একসাথে আপনার 1 ডজন কিনতে হবে। সো এখানে পাওয়ার আইসির কাজটা হচ্ছে বিভিন্ন জায়গায় যেই খুচরা ভোল্টেজগুলোর প্রয়োজন হয়, যেমন সিপিইউ চলার জন্য 0.6, 0.8, 0.7, 0.9, 1.2, 2.2, 3.3 এরকম বিভিন্ন রকম খুচরা ভোল্টেজ প্রয়োজন হয়। সো এই খুচরা ভোল্টেজগুলো সাপ্লাই দেয় হচ্ছে পাওয়ার আইসি। আপনার নেটওয়ার্ক আইসির মধ্যে ভোল্টেজ লাগবে, যেমন এই নেটওয়ার্ক আইসিটা চলার জন্য 1.8 ভোল্টেজ এবং 1.0 ভোল্টেজ প্রয়োজন হয়। সো আমরা যদি ভিপিএস লাইন থেকে এখানে ভোল্টেজ দিই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। যার কারণে যেহেতু অল্প একটা ভোল্টেজের হিসাব, এজন্য পাওয়ার আইসি আরএফআইসিকে ভোল্টেজ দিচ্ছে। আবার পাওয়ার আইসি দেখা গেল ইএমএমসিকে ভোল্টেজ দিতেছে। ওয়াইফাই আইসির মধ্যে অনেক সময় 1.8 প্রয়োজন হয়, তখন পাওয়ার আইসি সেখানে প্রোভাইড করে। আপনার ফোনের যে টাচ স্ক্রিন চলে, টাচ স্ক্রিন চলার জন্য একটা ভোল্টেজ দরকার, সেটা প্রোভাইড করে পাওয়ার আইসি। তারপর আপনার ফোনের মধ্যে ক্যামেরা সেকশন আছে, অবশ্যই ক্যামেরা চলার জন্য যেই ভোল্টেজগুলো প্রয়োজন হয় সেগুলোও কিন্তু পাওয়ার আইসি প্রোভাইড করে থাকে। তাহলে এক কথায় বলতে গেলে পাওয়ার আইসির কাজ হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট করা বা পাওয়ার সাপ্লাই করা। এবং সে বিভিন্ন রকম সেকশনে যেখানে খুচরা ভোল্টেজ প্রয়োজন হয় সেই ভোল্টেজগুলো পাওয়ার আইসি সাপ্লাই করে থাকে। সর্বপ্রথম সাপ্লাই দেয় হচ্ছে সিপিইউকে। যখন আপনি ফোনটা অন করেন অথবা ফোনটা যখন আপনি চার্জে লাগান, তখন পাওয়ার আইসি একটা ট্রিগার হয়। সো ট্রিগার হয় মানে হচ্ছে, যেমন আমরা ডিজেল ইঞ্জিন সবাই দেখেছি, যেমন ট্রলারের মধ্যে বা একটা নৌকার মধ্যে কিন্তু অনেক সময় ডিজেল ইঞ্জিন থাকে, যে ইঞ্জিনের মাধ্যমে কিন্তু ট্রলার চলে। সো সেটাও কিন্তু একটা হ্যান্ডেলের মাধ্যমে কিন্তু ট্রিগার করতে হয়। বর্তমানে যে জেনারেটর আছে সেই জেনারেটরগুলো কিন্তু একটা টান মারলে, সুতা ধরে টান মারলে কিন্তু জেনারেটর অন হয়ে যায়। তো প্রত্যেকটা জিনিস, আপনি যদি একটা বাইক স্টার্ট করেন, বাইকটা কিন্তু আপনার আগে ট্রিগার করতে হবে, ঠিক আছে? ট্রিগার করে কিন্তু আপনার বাইকটা রান করতে হবে বা বাইকটা স্টার্ট করতে হবে। সো পাওয়ার আইসি ট্রিগার হচ্ছে যখন আপনি চার্জে লাগাবেন তখন ট্রিগার পাবে, অথবা যখন আপনি পাওয়ার বাটন, আমরা যে কোনো ফোন যখন পাওয়ার সুইচ বাটন ধরে রাখি, এটা হচ্ছে কি ট্রিগার বাটন। সো এই ট্রিগার বাটন প্রেস করার পর সাথে সাথে ব্যাটারি থেকে প্রথমে কি হয়, ভিপিএস তৈরি হয়। ব্যাটারি ভোল্টেজটা চার্জিং এসিতে গিয়ে তারপর ভিপিএস তৈরি হয়। ভিপিএসটা হচ্ছে পাওয়ার এসিতে আসে এবং পাওয়ার এসির সাথে সাথে সিপিইউ রান করার জন্য যেই ভোল্টেজগুলো দরকার সেগুলো প্রোভাইড করে থাকে। সো সিপিইউ চলার জন্য যেই ভোল্টেজগুলো দরকার, এগুলো যখন পাওয়ার আইসি ট্রিগারের মাধ্যমে যখন সে সাপ্লাই দেওয়া শুরু করবে, তখন সিপিইউ ভোল্টেজ পাবে এবং ভোল্টেজ পাওয়ার সাথে সাথে সে রান হয়ে যাবে। এবং একটা ফোনের ব্রেইন হচ্ছে কিন্তু সিপিইউ। আপনাকে যদি এখন আমি বলি 27 আর 90 কত হয়, আপনি এখন অবশ্যই ভাবতেছেন। একটু পরে আপনি আমাকে বলবেন কি 117 হয়। সো এই যে আপনি চিন্তা করলেন, এইটাই হচ্ছে প্রসেসিং করা, বা আপনার ব্রেইন কিন্তু একটা মাথা খাটাইছে, ঠিক আছে? আপনাকে যদি আমি বলি ভাই 9 দুগুণে কত হয়, আপনি অবশ্যই বলবেন 9 দুগুণে 18। তো 9 দুগুণে 18 যে বিষয়টা, এটা কিন্তু আপনার মাথায় ছোট থেকে কিন্তু সেভ ছিল। আপনার যেই বিষয়টা মনে আছে, মেমোরিতে আছে, সেটা হচ্ছে আবার ইএমএমসি। ওকে, ইএমএমসি হচ্ছে, এটার মধ্যে র্যাম এবং রোম থাকে। সাধারণত আমরা
ফোনের মধ্যে যে ফ্ল্যাশ ফাইলটা দেই সেটা কিন্তু রোমের মধ্যে থাকে। ফোন যখন আপনি ইউজ করেন, আপনি যখন ফোনের মধ্যে একটা গেম খেলেন, গেমের যেই অস্থায়ী ফাইলগুলো সেগুলো কিন্তু র্যামের মধ্যে থাকে। তাহলে র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি, রোম হচ্ছে স্থায়ী মেমোরি। আপনি ধরেন স্ন্যাপচ্যাটে গিয়ে একটা ভিডিও করলেন, ভিডিওটা যখন হয়েছে এবং যখন আপনি অ্যাপটা ইউজ করতেছেন ওই মুহূর্তটা কিন্তু র্যামে কাজ করে, র্যামের মধ্যে ফাইলটা স্পেস হিসাবে নেয়। আবার যখন আপনি অ্যাপ থেকে বেরিয়ে যাবেন তখন কিন্তু গেম চলাকালীন সময় যে ফাইলগুলো ছিল সেগুলো কিন্তু অটোমেটিক র্যাম থেকে ডিলিট হয়ে যাবে। আপনি ধরেন স্ন্যাপচ্যাটের মধ্যে একটা ভিডিও করতেছেন, ভিডিওটা যদি আপনি সেভ করেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার রোমে চলে আসবে। তাহলে ইএমএমসি বলতে বোঝায় র্যাম এবং রোমের সমষ্টিকে বোঝানো হয়। তাহলে এই আইসিটার মধ্যে র্যাম এবং রোম রয়েছে। ওকে, তাহলে আমরা শিখলাম ব্যাটারি কানেক্টর থেকে প্রথমে চার্জিং আইসি কী করে, একটা ভিপিএস ভোল্টেজ তৈরি করে, পিউরিফাই করে একটা ভোল্টেজ তৈরি করে, যেটাকে আমরা মজা করে নাম দিয়েছি পদ্মা নদীর পানি ভিভেট, এবং ভিবিএস লাইনটা হচ্ছে মাম পানি। সো এটার মাধ্যমে পাওয়ার আইসি চলতেছে। পাওয়ার আইসির কাজ হচ্ছে পাওয়ার সাপ্লাই করা। সর্বপ্রথম সে সিপিইউকে পাওয়ার সাপ্লাই করছে যখন ফোনটা আমরা পাওয়ার সুইচ অন করি অথবা চার্জে লাগাই, ঠিক আছে। তো পাওয়ার আইসি যখন এখানে ভোল্টেজ দিবে, সিপিইউ রান হওয়ার পর সিপিইউর তো কিছু ফাইল আছে, সফটওয়্যার আছে, এই ফাইলগুলো কোথায় থাকে সেটা হচ্ছে মেমোরিতে থাকে। আপনার যেই জিনিসগুলো মনে আছে এটা হচ্ছে কি স্মৃতি হিসাবে আছে, এটা মনে থাকবে। সো মনে রাখার যে বিষয়টা, যেই মেমোরির যে বিষয়টা, সেটা হচ্ছে ইএমএমসি কন্ট্রোল করে। ফোনের মধ্যে ফ্ল্যাশ ফাইল বা অন্যান্য যে কোনো ফাইল প্রসেসিং করে রাখার জন্য যেই স্পেসটা দরকার হয় সেটা র্যাম রোমের মধ্যে থাকে। ওকে, তারপর দেখেন এখানে আমাদের রয়েছে নেটওয়ার্ক আইসি। সাধারণত নেটওয়ার্ক আইসির কাজ হচ্ছে নেটওয়ার্ক রিসিভ এবং ট্রান্সফার করা, মানে নেটওয়ার্ক আদান এবং প্রদান করা। তো এটার নাম হচ্ছে আরএফআইসি বা আপনি ট্রান্স রিসিভার বলতে পারেন। আরএফ মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইসি, ট্রান্সিভার মানে হচ্ছে ট্রান্সফার এবং রিসিভার। এবার অনেকে এটাকে ডাব্লিউটিআর আইসি নামেও চিনে। আসলে ডাব্লিউটিআর হচ্ছে একটা কোম্পানির নাম জাস্ট, ঠিক আছে। সো এই নেটওয়ার্ক আইসির কাজটা হচ্ছে নেটওয়ার্ক আদান প্রদান করা এবং নেটওয়ার্ক তৈরি করা। তো সাধারণত এখানে যে ফ্রিকোয়েন্সিগুলো থাকে এই ফ্রিকোয়েন্সিটা বাড়ানোর জন্য 2G আইসি এবং 4G আইসি কিন্তু কাজ করে, ঠিক আছে। যাই হোক, এখানে অনেকের অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। জাস্ট কি বলতেছি সেটা একটু বুঝে নেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। পরবর্তী ক্লাসের মধ্যে আপনি এই বিষয়গুলো আরও সুন্দরভাবে ক্লিয়ার হবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো আমরা প্র্যাকটিক্যালি বিভিন্ন রকম ফোন ওকে করে দেখাবো। তাহলে এই ছিল আমাদের ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামের মধ্যে যেই জিনিসগুলো আছে আপনাদের কাজ হচ্ছে এগুলো সুন্দরভাবে বুঝে বুঝে আর্ট করতে হবে। যে পাওয়ার আইসি আমি আর্ট করলাম, পাওয়ার আইসির পাশে দেখতেছি যে বাক কয়েল হইয়া সিপিইউতে কিছু ভোল্টেজ গেছে। এখন সিপিইউতে আসলে কি গেল, কিভাবে গেল, কয়েল হইয়া গেছে, আরও যে বিষয়গুলো আছে সবগুলো নিয়ে আপনি বুঝে বুঝে পুরো ডায়াগ্রামটাকে আপনি আর্ট করবেন। সো আমিও এক সময় মোটামুটি আরও 10 বছর আগে বা 12 বছর আগে এরকম ডায়াগ্রাম আর্ট করতাম, যার কারণে এখন কিন্তু আমার ডায়াগ্রামগুলো অনেক কিছু মুখস্থ হয়ে গেছে, বা নতুন কিছু যখন আমরা রিসার্চ করি বা একটা জিনিস এক্সপ্লেইন করি তখন কিন্তু ইজিলি আমরা ক্যাচ করতে পারি। সো আপনাদেরও এটা করতে হবে, ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত এগিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।